আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। তো আমাদের এনপিজিএসসি অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগতম। যারা ব্যবসায় শিক্ষার ছাত্রী তারা আশা করি প্রত্যেকে উপস্থিত আছো। আমরা তোমাদের যে বাধ্যতামূলক যে প্রশ্ন দুইটার অ্যান্সার করতে হয়, 1 নাম্বার এবং 2 নাম্বার যে প্রশ্ন থাকে আর্থিক বিবরণী 10ম অধ্যায়, সেই আর্থিক বিবরণী আমরা গতদিন কিছুটা আলোচনা করছি। তো আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমরা এই আর্থিক বিবরণীটা শেষ করব। আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে আর্থিক বিবরণীর যে অংশগুলো আছে সেই অংশগুলোর মধ্যে প্রথম যে অংশটা আছে বিশদ আয় বিবরণী, সেই বিশদ আয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়, বিশদ আয় বিবরণীর মধ্যে কোন কোন বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কিছুটা ধারণা দিয়েছি। তো আমরা বলেছিলাম যে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি, আমাদের একটা রেওয়ামিল দেওয়া থাকে এবং কিছু সমন্বয় থাকে। সেই রেওয়ামিল এবং সমন্বয়ের তথ্য থেকে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি। তো প্রথম যে ধাপ বিশদ আয় বিবরণী, সেই বিশদ আয় বিবরণীর মধ্যে সকল মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, এই 2 শ্রেণীর হিসাব আমরা বিশদ আয় বিবরণীর মধ্যে লিপিবদ্ধ করে থাকি। তো বলছিলাম সেবামূলক প্রতিষ্ঠান যদি হয় তাহলে সেখানে মোট মুনাফা করা হয় না, সরাসরি আমরা নিট মুনাফা নির্ণয় করে থাকি। যে সেবা আয় থেকে অর্থাৎ যে সকল আয় আছে সমস্ত আয়গুলি যোগ করে সেখান থেকে মুনাফা জাতীয় ব্যয়গুলি যদি আমরা বাদ দিই তাহলে আমরা নিট মুনাফা পেতে পারি। আর যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয় তাহলে আমাদের প্রথমে মোট মুনাফা নির্ণয় করতে হয়। মোট মুনাফা নির্ণয় করার পর তার পরবর্তীতে আমরা নিট মুনাফাটা নির্ণয় করে থাকি। তো মোট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় একটু জানা দরকার। তার মধ্যে আমরা বলছিলাম যে নিট বিক্রয়, নিট ক্রয় কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা গতকালকে একটু দেখিয়েছিলাম। আমরা দেখিয়েছিলাম যে পণ্য বিক্রয়ের সাথে যদি বিক্রয় ফেরত থাকে তাহলে বাদ দিতে হয়, বিক্রয়ের উপর বার্তা যদি থাকে বাদ দিতে হয়, অলিখিত বিক্রয় থাকলে যোগ করতে হয়। তারপরে আমরা দেখিয়েছিলাম নিট ক্রয়। নিট ক্রয়ের মধ্যে প্রথমে আমরা পণ্য ক্রয়টা লিখি, সেই পণ্য ক্রয় থেকে যদি ক্রয় ফেরত থাকে বাদ দিই, ক্রয়ের উপর বার্তা থাকলে বাদ দিই, পণ্য উত্তোলন পণ্য বিতরণ থাকলে বাদ দিই, এবং অলিখিত ক্রয় যদি থাকে তাহলে সেই অলিখিত ক্রয়টা আমরা যোগ করে নিট ক্রয়ের পরিমাণটা নির্ণয় করে থাকি। তো নিট বিক্রয় নিট ক্রয় বের করার পর আমরা যদি পরবর্তীতে যে ধাপটা থাকে সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা। এখন বিক্রিত পণ্যের ব্যয় যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা শুরু করব মূলত আমরা আজকে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যে বিষয়গুলো থাকতে পারে সেই বিষয়গুলোর আমরা একটা ছোট্ট একটা চার্ট আমি এখানে লিখছি। এখানে আমরা বলছিলাম যে বিশদ আয় বিবরণীর মধ্যে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলি যায়। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কোন ব্যয়গুলি যাবে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে যে সমস্ত প্রত্যক্ষ খরচ, অর্থাৎ যে সমস্ত খরচগুলো পণ্য ক্রয় অথবা উৎপাদনের সাথে সরাসরি জড়িত থাকে, সেই সমস্ত খরচগুলি আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করব। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে এই প্রত্যক্ষ খরচগুলি সাধারণত কোন কোন খরচগুলো থাকে আমরা সেগুলো একটু লিখছি। খেয়াল করো সবাই যে যদি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি তাহলে আমাদের প্রথমে আমরা শুরু করব প্রারম্ভিক মজুত পণ্য থেকে। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় লিখছি। এখানে নিট ক্রয়, এখানে আমি সরাসরি লিখছি নিট ক্রয়। তো যদি নিট ক্রয় আগে বের করা থাকে তাহলে আমি এটা সরাসরি নিট ক্রয় লিখতে পারবো। আর নিট ক্রয়টা বের করা না থাকে তাহলে আমাকে কিন্তু এখানে এই ক্রয়ের সাথে ক্রয় ফেরত ক্রয় বার্তা এগুলো যোগ বিয়োগ করার পরে তারপর নিট ক্রয়টা বের করে তারপর এখানে লিখতে হবে। যেহেতু আমি গতকালকে নিট ক্রয়টা দেখিয়েছিলাম এই জন্য আমরা আজকে এই
সরাসরি নিট ক্রয়টা এখানে লিখছি। ক্রয় পরিবহন, পরিবহন, আন্তঃপরিবহন, বহন খরচ, বিভিন্ন নামে লেখাটা এটা বলা থাকতে পারে। পণ্য যখন আমরা ক্রয় করি তখন এর যে পরিবহন খরচ পরিশোধ করতে হয়, সেই ক্রয় পরিবহন বা পরিবহন এটা আমরা এটা প্রত্যক্ষ খরচ, এটা আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করি। আমদানি শুল্ক, বিদেশ থেকে যখন পণ্য আনা হয় তখন আমরা যে শুল্ক দিই সেটাকে বলা হয় আমদানি শুল্ক। তো আমদানি শুল্ক অনেক সময় শুধু শুল্ক লেখা থাকে, অনেক সময় ক্রয় শুল্ক লেখা থাকে, নগর শুল্ক লেখা থাকে। তো এই আমদানি শুল্ক যদি থাকে এটা আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে লিখব। তারপরে মজুরি, শ্রমিকরা যে কাজ করে তাদের যে মজুরি দিই, সেই মজুরি যদি থাকে তা আমরা মজুরিটা লিখব। তো মজুরির সাথে, শুধু মজুরির সাথে না, পরিবহন অন্যান্য খরচের সাথেও থাকতে পারে। যদি বকেয়া থাকে, সমন্বয়ের মধ্যে যদি বলা থাকে যে মজুরি বকেয়া আছে, বকেয়া মানে আমি পরিশোধ করি নাই, পরিশোধ করার কথা এখনো পরিশোধ করি নাই, কম দিছি, তাহলে এই মজুরির সাথে বকেয়া মজুরিটা কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে আমার মোট মজুরি যত টাকা হয় সেটা আমরা এখানে লিখব। এখানে আরেকটা কথা রাখি, যদি সমন্বয়ের মধ্যে বলা থাকে যে মজুরি অগ্রিম পরিশোধ করা হয়েছে, আমরা বেশি দিছি, তাহলে সংশ্লিষ্ট বছরের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে যতটুকু বেশি দিছি সেই বেশিটুকু বাদ দিতে হবে। অর্থাৎ যদি অগ্রিম থাকে তাহলে মজুরি থেকে সেই অগ্রিম মজুরিটা বাদ দিয়ে তারপরে লিখতে হবে। তাহলে বকেয়া যদি থাকে তাহলে আমরা সেটা যেমন যোগ করব, ঠিক একই রকম যদি অগ্রিম থাকে তাহলে আমরা সংশ্লিষ্ট খরচ থেকে সেই অগ্রিমটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা, জাহাজ ভাড়া, তারপরে জ্বালানি খরচ, কারখানার খরচ, ডক চার্জ বা বন্দর চার্জ, এগুলো আমাদের প্রত্যক্ষ খরচের অন্তর্ভুক্ত। এই খরচগুলি যদি রেওয়া মিলের মধ্যে থাকে তাহলে আমরা ধারাবাহিক খরচগুলি যোগ করব। যোগ করার পর এই যোগফল থেকে সমন্বয়ের মধ্যে যে সমাপনী মজুত পণ্য দেওয়া থাকে সেই সমাপনী মজুত পণ্য এই যোগফল থেকে বাদ দিতে হবে। তো এখানে আমার যোগফল আসছে 1,55,000 টাকা। এই 1,55,000 টাকা থেকে আমরা সমাপনী মজুত পণ্য এটা বাদ দিচ্ছি 25,000 টাকা। সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করছি 1,30,000 টাকা। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা সমাপনী মজুত পণ্য লিখব, সমাপনী মজুত পণ্যের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দুইটা মূল্য দেওয়া আছে, একটা বাজার মূল্য, একটা ক্রয় মূল্য। তো নিয়ম অনুযায়ী যদি সমাপনী মজুত পণ্যের মূল্য দুইটা থাকে তাহলে দুইটার মধ্যে যে মূল্যটা কম থাকবে সেই কম মূল্যটা নিয়ে আমরা হিসাবটা করে থাকব। বেশি মূল্যটা নেওয়া যাবে না। অর্থাৎ রক্ষণশীলতার নীতি অনুযায়ী, অর্থাৎ সমাপনী মজুত পণ্যের মূল্য যেটা থাকে, দুইটা থাকলে দুইটার মধ্যে যে মূল্যটা কম থাকবে সেই কম মূল্যটা নিয়ে আমরা অঙ্ক করব। তো সমাপনী মজুত পণ্য এই মোট যোগফল থেকে সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকাটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় বের করার পর পরবর্তীতে আমরা এটা যদি মোট মুনাফা নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? আমরা যে নিট বিক্রয় বের করছি প্রথম, সেই নিট বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে বের হবে আমার মোট মুনাফা বা মোট ক্ষতি। বিক্রয় যদি কম থাকে, বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি হয় তাহলে মোট ক্ষতি হবে। আর যদি বিক্রয় বেশি থাকে, আয় বেশি হয়, আর বিক্রিত পণ্যের ব্যয় যদি কম হয় তাহলে মোট মুনাফা হবে। ঠিক আছে? তো এইভাবে আমরা মোট মুনাফাটা নির্ণয় করব। দেখো, আমরা এখানে বের করছি যে বিক্রিত পণ্যের ব্যয় বের করছি হলো 1,30,000। আর আমরা যদি নিট বিক্রয়টা এরকম মনে করি,
নির্বিক্রয়, নির্বিক্রয় 2 লক্ষ টাকা বা বিক্রিত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় বের করলাম 1,30,000। তাহলে 2 লক্ষ থেকে যদি 1,30,000 বাদ দেই তাহলে 70,000 এটা মোট মুনাফা। প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। আমরা ধরি যে হাবিব এন্টারপ্রাইজ, বিশদায় বিবরণ, নাম লেখার পর তারিখ দিতে হবে যে 2019 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছর। অর্থাৎ প্রতিষ্ঠানের নাম লিখব, বিশদায় বিবরণী, তারপরে তারিখটা লিখব, তারিখটা লেখার পর তারপরে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো করব। তো আমরা যখন মোট মুনাফা নির্ণয় করব তখন খেয়াল রাখতে হবে প্রথমে আমার নিট বিক্রয়টা বের করতে হবে। নিট বিক্রয় বের করার পর নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে তাহলে আমার মোট মুনাফা বের হবে। তো যদি বিক্রয় কম থাকে, বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি থাকে, তাহলে মোট মুনাফা না হয়ে মোট ক্ষতির পরিমাণ নির্ণয় হবে। তো মোট মুনাফা নির্ণয় করার পর পরবর্তী এই বিশদায় বিবরণীর যে পরবর্তী অংশ অর্থাৎ নিট মুনাফা নির্ণয় করা, সেটা এই মোট মুনাফার সাথে আমরা যদি দেখি, সেখানে যদি আমরা একটু ধারাবাহিকভাবে লিখি, এই মোট মুনাফার সাথে যদি পরিচালন ব্যয় যেগুলো থাকবে, পরিচালন ব্যয় বলতে অফিস এবং বিক্রয় সংক্রান্ত যত প্রকারের খরচ আছে, যেমন বেতন, ভাড়া, বিজ্ঞাপন, অনাদায়ী পাওনা, অবচয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই ধরনের বিক্রয় এবং অফিস সংক্রান্ত যত খরচ থাকবে, এই মোট মুনাফা থেকে সেই পরিচালন ব্যয়গুলি বাদ দিলে যে রেজাল্টটা বের হবে সেটা হলো পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যদি থাকে সেই অন্যান্য আয়টা যোগ করতে হবে, আর অন্য ব্যয় থাকলে সেই অন্যান্য ব্যয় বাদ দিতে হবে। বাদ দিলে তাহলে আমার নিট মুনাফার পরিমাণটা নির্ণয় হবে। তাহলে আমরা কি করব, যেমন আমরা মোট মুনাফা বের করছি 70,000, এই মোট মুনাফার সাথে যদি আমরা ধরি বাদ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে আমরা দুই একটা ব্যয় যদি দেখাই, যেমন পরিচালন ব্যয়ের মধ্যে আছে বেতন 10,000, বিজ্ঞাপন আছে 5,000। তো এই দুইটা 15,000। এখন 70,000 থেকে যদি আমি 15,000 বাদ দিই তাহলে 55,000। এটা হলো পরিচালন মুনাফা। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর যে রেজাল্ট বের হবে তার নাম পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে যোগ করতে হবে অন্যান্য আয়। অন্যান্য আয়ের মধ্যে থাকতে পারে বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, শিক্ষানবিশ, সেলামি, এই ধরনের আয় যদি থাকে সেই আয়গুলি আমরা যোগ করব। আমরা ধরে নিলাম যে অন্যান্য আয়ের পরিমাণ আছে 15,000 টাকা, 10,000 টাকা, তাহলে এটা যোগ করলাম, যোগ করলে 65,000 টাকা আমার বের করব।
এর সাথে বাদ দিব, বাদ অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয় ৫,০০০, বাদ দিলে ৬০,০০০। এই ৬০,০০০ টাকা হলো আমার নেট মুনাফা। তাহলে আমার ধারাবাহিকভাবে মনে রাখতে হবে যে কার পরে আমরা কোনটা লিখব। তো প্রথমে আমরা বের করছি মোট মুনাফা। মোট মুনাফা থেকে প্রথমে পরিচালন ব্যয় থাকবে, অনেক পরিচালন ব্যয় আছে, বিক্রয় এবং অফিস সংক্রান্ত যত খরচ আছে সমস্ত খরচগুলি পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত। তো সেই মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয়গুলি বাদ দিব। পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর যে রেজাল্টটা বের হয়েছে তার নাম হলো পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যেগুলো থাকবে সেই অন্যান্য আয়গুলি কি করব, আমরা যোগ করব। অন্যান্য আয় যোগ করার পর যদি অন্যান্য কোনো ব্যয় থাকে, অন্যান্য ব্যয়ের মধ্যে থাকতে পারে যেমন শিক্ষানবিশ ভাতা থাকতে পারে, তারপরে ঋণের সুদ থাকতে পারে, মূলধনের সুদ থাকতে পারে, এই ধরনের যে অন্যান্য ব্যয় থাকে সেই ব্যয়গুলি আমরা বাদ দেব। ব্যয় বাদ দেওয়ার পর যে রেজাল্টটা বের হবে সেটা হবে নিট মুনাফা। আর যদি তোমার ব্যয়ের পরিমাণটা বেশি হয়ে যায়, যদি মাইনাস আসে, তাহলে সেটা হবে নিট ক্ষতি। তো এইভাবে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করব। তাহলে বিশদ আয় বিবরণীর মধ্যে থেকে আমরা অনেকগুলি বিষয় কিন্তু বের করব। নিট বিক্রয় বের করা যাবে, বিক্রিত পণ্যের ব্যয় বের করব, মোট মুনাফা বের করব, পরিচালন মুনাফা বের করব, তারপরে নিট মুনাফা বের করব। এই ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো সম্পন্ন করার পর আমাদের বিশদ আয় বিবরণীটা শেষ হবে। বিশদ আয় বিবরণী শেষ হওয়ার পর পরবর্তীতে যে আমাদের আর্থিক বিবরণীর যে অংশটা ছিল সেটা হলো মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। এই যে আমরা যে নিটলাভটা পেলাম, সেই নিটলাভ আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত করব। তো মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে সাধারণত কোন কোন বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে সেগুলো আমরা একটু আলোচনা করব। সেগুলো আমি তোমাদের একটু বুঝিয়ে দিতে চাই। তো এখানে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীর মধ্যে প্রথমত আমরা লিখব প্রারম্ভিক মূলধনের পরিমাণ, যেটা রেয়ামিলের মধ্যে দেওয়া থাকে, আমরা সেই প্রারম্ভিক মূলধনটা লিখব। প্রারম্ভিক মূলধন ১,০০,০০০ টাকা আমি বললাম। এই প্রারম্ভিক মূলধনের সাথে যদি অতিরিক্ত মূলধন, মালিক যদি পরবর্তীতে কোনো মূলধন কারবারে বিনিয়োগ করে থাকে, সেই অতিরিক্ত মূলধনটা প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করতে হবে। যোগ অতিরিক্ত মূলধন ২০,০০০, যোগ করলে ১,২০,০০০। এই অতিরিক্ত মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ করার পর এর সাথে যদি ব্যবসায় নিট মুনাফা হয়, আমরা যেমন একটু আগে যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করলাম সেখানে আমরা মুনাফা নির্ণয় করছি। তো যদি নিট মুনাফা হয় তাহলে আমরা যোগ করব, আর যদি নিট ক্ষতি হয় তাহলে মালিকানা সত্ত্ব বিবরণীতে সেটা বিয়োগ করব। খেয়াল রাখতে হবে যে আমার নিট মুনাফা হয়েছে না নিট ক্ষতি হয়েছে। তো আমাদের বিশদ আয় বিবরণীর মধ্যে নিট মুনাফা আমরা বের করছিলাম, এই জন্য নিট মুনাফাটা যোগ করব।
নিট মুনাফা আমরা বের করছিলাম 60,000। তো এর সাথে যদি যোগ করি তাহলে 1,80,000। আচ্ছা, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, নিট মুনাফা যোগ করলাম। তারপরে দেখতে হবে যে সমন্বয়ের মধ্যে যদি মূলধনের উপরে সুদ ধরতে বলা থাকে তাহলে সেই মূলধনের সুদটা এই মালিকানা সত্ত্বে যোগ করতে হবে। কিন্তু মূলধনের সুদ যদি রেয়া মিলের ভিতরে দেওয়া থাকে তাহলে মালিকানা সত্ত্ব বিবরণীতে সেটা অন্তর্ভুক্ত হবে না। তো আমরা মূলধনের সুদটা এখানে লিখলাম না, এটা পরিস্থিতির উপর নির্ভর করবে যে কোন দিকে দেওয়া আছে, এটা কি রেয়া মিলে আছে নাকি সমন্বয়ে আছে। আচ্ছা, এরপরে এর থেকে বাদ দিতে হবে যদি উত্তোলন থাকে বা উত্তোলন করলে মালিক যদি ব্যবসায় থেকে উত্তোলন করে তাহলে তার মূলধনের পরিমাণটা কমে যায়, এই জন্য উত্তোলনটা মূলধনের থেকে বাদ দিতে হয়। আমরা 10,000 টাকা দেখাইলাম উত্তোলন, 1,70,000। উত্তোলনের আরো কিছু বিষয় এখানে নাম দেওয়া থাকে, যেমন আয়কর লেখা থাকে, আয়কর 5,000। জীবন বীমা থাকে, জীবন বীমা 5,000, তাহলে 1,60,000। উত্তোলনের সুদের বিষয়টাও একই রকম মূলধনের সুদের মতো। যদি উত্তোলনের সুদ রেয়া মিলের ভিতরে দেওয়া থাকে তাহলে সেই আমরা এই মালিকানা সত্ত্ব বিবরণীর অন্তর্ভুক্ত করব না। কিন্তু উত্তোলনের সুদ যদি সমন্বয়ের মধ্যে বলা থাকে যে উত্তোলনের উপরে সুদ ধরতে হবে 5%, 10%, তাহলে সেই উত্তোলনের সুদটাও আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর থেকে বাদ দেব। ঠিক আছে, বাদ দেওয়ার পর এর সাথে দেখতে হবে সাধারণ সঞ্চিতি যদি থাকে সেই সাধারণ সঞ্চিতিটা যোগ করব। সাধারণ সঞ্চিতি 20,000 টাকা আমি ধরে নিলাম, তাহলে 1,60,000 এর সাথে 20,000 যোগ করলে 1,80,000। এইভাবে আমরা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা প্রস্তুত করতে থাকি। এর সাথে আরো অনেক বিষয় যোগ বিয়োগ হতে পারে, তো সাধারণত এই বিষয়গুলোই বেশি দেওয়া থাকে। তাহলে আমরা দেখব যে রেয়া মিলের মধ্যে যে প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে সেই প্রারম্ভিক মূলধনটা আমরা প্রথমে লিখব, তারপরে যদি অতিরিক্ত মূলধন থাকে অতিরিক্ত মূলধনটা যোগ করব, নিট মুনাফা যদি হয় তাহলে যোগ করব, আর যদি নিট ক্ষতি হয় তাহলে আমরা বাদ দিব। উত্তোলন, আয়কর, জীবন বীমা এগুলো সবই উত্তোলন, এগুলো বাদ দিতে হবে। আর সাধারণ সঞ্চিতি যদি থাকে তাহলে যোগ করতে হবে। আর সুদের বিষয়টা বলছি, যদি মূলধনের সুদ রেয়া মিলের ভিতরে দেওয়া থাকে তাহলে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে আনবো না। কিন্তু যদি সমন্বয়ের মধ্যে বলা থাকে তাহলে আমরা মূলধনের সুদ যোগ করব। আর উত্তোলনের সুদ যদি সমন্বয়ের মধ্যে বলা থাকে তাহলে আমরা উত্তোলনের সুদটা মালিকানা সত্ত্ব বিবরণীর থেকে বাদ দিব। বাদ দিয়ে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীটা প্রস্তুত করব। তো এই গেল আমাদের বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। আমাদের বাকি থাকলো আরেকটা অংশ, সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী। সেই আর্থিক অবস্থার বিবরণীটা আমরা পরবর্তী দিন তোমাদেরকে উপস্থাপন করব। আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে আমরা একটু ধারণা দিয়ে দিই যে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে লিপিবদ্ধ করব। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আমরা লিপিবদ্ধ করব সমস্ত সম্পদ এবং দায়গুলো, সমস্ত সম্পদ এবং দায়। তো সম্পদ লেখার ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয় যে আমরা কোন পদ্ধতিতে সম্পদটা লিপিবদ্ধ করব, যে তারল্যের ভিত্তিতে না স্থায়িত্বের ভিত্তিতে। তারল্যের ভিত্তিতে যদি লিপিবদ্ধ করি তাহলে চলতি সম্পদগুলি আমার আগে লিখতে হবে, স্থায়ী সম্পদগুলি পর্যায়ক্রমে নিচে লিখতে হবে। আর যদি স্থায়িত্বের ভিত্তিতে আমরা লিপিবদ্ধ করি তাহলে স্থায়ী সম্পদগুলিকে আগে লিখতে হবে এবং অন্যান্য যে সম্পদগুলি আছে সেগুলো আমরা নিচের দিকে লিখব। তো সম্পদকে সাধারণত আমরা লিখি, প্রথমে লিখি স্থায়ী সম্পদ,
স্থায়ী সম্পদের পরে দ্বিতীয় পর্যায়ে বিনিয়োগটা লিপিবদ্ধ করে, তারপরে চলতি সম্পদ, তারপরে অলিক সম্পদ লিপিবদ্ধ করে থাকি। ঠিক একই রকম দায়ের ক্ষেত্রে আমরা প্রথমে মালিকানা সত্ত্বে যে উদ্বৃত্তটা বের করছি, সেই মালিকানা সত্ত্বের উদ্বৃত্তটা যদি আগে বের করা থাকে তাহলে আমরা সেটা আগে লিখব। আর যদি এই মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত করা না থাকে তাহলে ওই আর্থিক বিবরণীর মধ্যেই এই মালিকানা সত্ত্ব বিবরণীর যে অংশটা সেটা ওখানে আমাদের দেখাতে হবে। তারপরে দীর্ঘমেয়াদী যদি দায় থাকে, ঋণ থাকে, সেই দায় দেখাবো এবং পরবর্তীতে চলতি দায় লিপিবদ্ধ করব। এইভাবে আমরা আর্থিক বিবরণী এবং দায়গুলি লিপিবদ্ধ করে আমাদের হিসাবের যে কার্যক্রম সেটা শেষ করব। তো আমাদের যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা আজকে আর বেশি সময় নিতে পারছি না ক্লাস। তো আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকবে। আমরা আশা করি আগামী দিন আমরা আর্থিক অবস্থার বিবরণী তোমাদের সামনে ভালো মতো উপস্থাপন করব এবং প্রত্যেকেই যাতে তোমরা বুঝতে পারো সেই দিকে বই এবং বাসায় একটু প্র্যাকটিস করবে। তোমাদের দেখবে যে বইয়ের মধ্যে উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলি একটু ভালো মতো দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ।